ওয়েলকাম টু মাস একাডেমি। আজ আমি বাংলা আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্য প্রথম কবিতাটি। আম, শুরু করার আগে একটু বলে রাখি যে আমাদের মাস একাডেমির একটি কোচিং সেন্টার রয়েছে, তো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি মধুরিতা। আমি বাংলা বিষয়ে আলোচনা করব এবং বাংলা বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের কি কি অসুবিধে রয়েছে। তো আলোচ্য কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমরা আলোচনা করব। তো আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে। আমরা মঙ্গল কাব্যের নাম শুনেছি, সেই মঙ্গল কাব্যের মধ্যে উল্লেখযোগ্য একটি মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল। এই চণ্ডীমঙ্গল কাব্যের 3টি খণ্ড রয়েছে: দেবখণ্ড, আখেটিক খণ্ড, বণিক খণ্ড। আমাদের যে বিষয় আজকে, আমাদের যে কবিতাটি আজকে আমরা পড়ব, সেই কবিতাটি আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। তো কবিতাটির নাম শুনে বোঝা যাচ্ছে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, অর্থাৎ ভেতরে ঝড় বৃষ্টি সম্পর্কে আমরা জানতে পারবো। তো তার আগে একটু ছোট্ট গল্পের মতো আমি একটু বলে নিতে চাই। যদি গল্পের আকারে আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হবে। তাহলে কবিতার ভেতরে যে বিষয়বস্তু সেটা আমাদের অনেক বেশি সুবিধে হবে বোধগম্য হতে। তো কবিতা বোঝার আগে এই কবিতার প্রেক্ষাপটটি আমাদের একটু আলোচনা করে নেওয়া দরকার। ধর্মকেতু নামক একটি ব্যাধ রয়েছিল, তার স্ত্রী নিদয়া এবং তাদের পুত্র কালকেতু। এই কালকেতুকে নিয়েই কিন্তু প্রধান ঘটনাগুলো ঘটেছে। কালকেতু বংশ পরম্পরায় হোক আর যেভাবেই হোক, তিনিও কিন্তু ব্যাধ ছিলেন। তার কাজই ছিল পশু শিকার করা। এবং তার স্ত্রী রয়েছে ফুল্লরা, তিনি পশু শিকার করতেন এবং এভাবেই জীবিকা নির্বাহ করতেন এবং তাতে তাদের সংসার বেশ ভালোই কাটছিল। কারণ তাদের চাহিদা, ইচ্ছে, আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু অতি সামান্য ছিল। তাদের অসামান্যতায় জীবন ছিল না, সামান্যতাতেই তাদের জীবন ভর্তি ছিল। কিন্তু সে যেভাবে পশু শিকার করে বেড়াতো তাতে বনের পশুদের কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছিল এবং সেই কারণে তারা তার ওপর বিরক্তও ছিল। সেই কারণে তারা সবাই মিলে দেবী চণ্ডীর আরাধনা শুরু করে এবং দেবী চণ্ডীকে জানায় তাদের সমস্যার কথা। সেই সমস্যার কথা শুনে দেবী চণ্ডী তাদের আশ্বাস দেন যে ঠিক আছে, কোনো একটা সমাধান আমি করব। এবং বিভিন্ন কলা কৌশলে দাঁড়িয়ে তিনি কালকেতুর সাহায্যই করেন। সেই গল্প নয় আমি বাদ দিলাম, কিন্তু কালকেতুকে তিনি খুশি হয়ে অনেক বেশি অর্থ দান করে থাকেন এবং সেই অর্থ বলে কালকেতু গুজরাট নগরীর রাজা হয়। গুজরাট নগরীর রাজা তো তিনি হয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো প্রজা ছিল না এবং স্বাভাবিক বশেই যে রাজা হয়ে প্রজা না থাকলে তো কোনো সেরকম কোনো কাজ তিনি করে উঠতে পারতেন না। সেই কারণে তার রাজত্বে প্রজা দরকার ছিল। কিন্তু সব কিছু ভালো থাকলেও তার রাজ্যে এক প্রবঞ্চক ছিলেন যার নাম ভারুদত্ত। আর এই ভারুদত্ত কি করেছিল? ভারুদত্ত করেছিল কলিঙ্গ দেশের রাজার সাথে তার বিরোধ ঘটিয়েছিল। কলিঙ্গ দেশের রাজা কি করেছিল? কালকেতুর ওপর আক্রমণ করে এবং সেই আক্রমণে হেতু কালকেতুকে তিনি বন্দি করেন। তাদের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে কালকেতু পরাজিত হয় বলে কালকেতুকে বন্দি করা হয়। এই বন্দি থাকা অবস্থাতেই কালকেতু তার সমস্ত মন দিয়ে দেবী চণ্ডীর আরাধনা করেন। এই আরাধনার ফলে কি হয়? এই আরাধনায় দেবী চণ্ডী তাকে আশ্বস্ত করেন যে তিনি তার রাজ্য ফিরিয়ে দেবেন এবং চেষ্টা করবেন তার রাজ্যে প্রজার আগমন ঘটানোর। এবং এই যে চণ্ডী দেবী, এই যে দেবী চণ্ডী কালকেতুকে আশ্বস্ত করেন, সেই কারণে তিনি কি করেন? কলিঙ্গ দেশে, কলিঙ্গ রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ বন্যা সৃষ্টি করেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসেন এবং কলিঙ্গ রাজকে স্বপ্ন দেন যে কালকেতুকে মুক্ত করতেই হবে। কালকেতু যদি মুক্তি না পায় তাহলে দেবীর রোষ কিন্তু কলিঙ্গ দেশে চলতেই থাকবে। কিন্তু কিচ্ছু করার নেই,
প্রজাদের কষ্ট দেখে কলিঙ্গরাজকে হার মানতেই হয়। এইভাবে দেবীচণ্ডীর কৃপায় কালকেতু আবার তার রাজ্য ফিরে পায়। এই হলো গল্প। এখান থেকে আমরা যেটা আমাদের বিষয়ে চলে যাই একটুখানি, দেবীচণ্ডী রোষে কলিঙ্গ দেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, টানা 7 দিন ধরে যেভাবে বৃষ্টি চলেছিল, ঝড় চলেছিল, সেই যে ঘটনা সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছেন কবি মুকুন্দরাম চক্রবর্তী আমাদের আলোচ্য কবিতায়। এরপর আমি কবিতায় চলে যাই। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কইল অর্থাৎ করল, তাহলে মেঘ করলো অন্ধকার, মেঘ করলো অন্ধকার, দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার। এমন মেঘ করেছে যে কেউ কারো দেহ পর্যন্ত দেখতে পারছে না, অঙ্গ অর্থাৎ দেহ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণে উড়িল মেঘ সঘনে চিকুর অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ, চিকুর অর্থাৎ বিদ্যুৎ, বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, তাহলে উত্তর পবনে মেঘ কিভাবে ডাকছে? দূর দূর। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেক কথার অর্থ হচ্ছে চোখের পলকে। নিমিষেক কথা মানে হচ্ছে ক্ষণিকের মধ্যে বা চোখের পলকে, অর্থাৎ খুব কম সময়ে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, তাহলে চোখের পলকে গগন মণ্ডল ছেয়ে যাচ্ছে মেঘে। চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ অর্থাৎ এটা আমরা কালিদাসের লেখনীতেও পেয়েছি যে মেঘ অনেক রকমের হয়, অনেক ধরনের, তো এখানে 4 ধরনের মেঘ মিলে মুষলধারে বর্ষণ করে চলেছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গ অর্থাৎ আমরা বুঝতেই পারছি এখানে কলিঙ্গ দেশের কথা বলা হচ্ছে। উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, উচ্চনাদ অর্থাৎ খুব জোরে বা গম্ভীর। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রলয় অর্থাৎ ধ্বংস, ধ্বংস গনিয়া অর্থাৎ ধ্বংস সামনে এগিয়ে আসছে সে কথা ভেবে বিষাদে পড়েছে কলিঙ্গ দেশের প্রজারা। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। হুর হুর দূর দূরটা এখানে বোঝানো হয়েছে মেঘের আওয়াজ হিসেবে, মেঘের শব্দ হিসেবে, যে কিভাবে মেঘ বহে চলেছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। বিপাক অর্থাৎ ভয়, বিপদ, ভবন অর্থাৎ ঘর, তাহলে বিপদে পড়ে ভবন অর্থাৎ ঘর ছেড়ে প্রজা দিল রর। রর অর্থাৎ বা রড় অর্থাৎ দৌড়, তাহলে প্রজারা দৌড়ে পালাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধুলে আচ্ছাদিত অর্থাৎ হরিত অর্থাৎ যা কিছু সবুজ ছিল, গাছপালা থেকে শুরু করে মাঠ, যা কিছু সবুজ ছিল সব কিছু কি হলো? ধুলোয় আচ্ছাদিত হয়ে রইল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, এবং এই যে প্রচণ্ড বর্ষণ, এই যে প্রচণ্ড মেঘ গর্জন, এই যে পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে কি হচ্ছে? শস্য উল্টে পড়ছে, চারিদিকে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এই সব দেখে প্রজা চমকিত অর্থাৎ চমকে যাচ্ছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। চারি মেঘ অর্থাৎ আগেও বলেছি আমি 4টি মেঘ, 4 রকমের মেঘ জল দেয় অষ্ট গজরাজ। কিরকম করে জল দিচ্ছে? গজরাজ আমরা কাকে বলি? গজরাজ আমরা বলি হাতির রাজাকে। সেইভাবে জল দেয়া হচ্ছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে চিকুর অর্থাৎ সঘন অর্থাৎ ঘন ঘন, ব্যঙ্গ তর্কা অর্থাৎ ব্যঙ্গের মতো লাফালো। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। কি বলছে? করিকর, করিকর অর্থাৎ হাতির সুর, হাতির সুর দিয়ে যেন জল বর্ষণ হচ্ছে, জল বর্ষিত হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা। জলে মহি অর্থাৎ পৃথিবী, মহি অর্থাৎ পৃথিবীকে বোঝানো হচ্ছে। তাহলে
পৃথিবী জলে একাকার, পথ হইল হারা, অর্থাৎ পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন শুনি ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। ঘন ঘন অর্থাৎ খুব ঘন ঘন চারি মেঘের গর্জন শোনা যাচ্ছে, কারো কথা শুনতে পাওয়া যাচ্ছে না, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঁয়ারে সকল লোক যে জৈমিনী। পরিচ্ছিন্ন নাহি সন্ধে অর্থাৎ কি সন্ধ্যা, কি দিবস, কি রজনী, না সন্ধ্যা বোঝা যাচ্ছে, না দিন বোঝা যাচ্ছে, না রাত্রি বোঝা যাচ্ছে, সব কিছু অপরিচ্ছন্ন। কলিঙ্গে সোঁয়ারে সকল লোক, সোঁয়ারে অর্থাৎ মনে করা, সোঁয়ারে অর্থাৎ স্মরণ করা বা মনে করা। সকল লোক কাকে মনে করছে? জৈমিনীকে। জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের রচয়িতা বা ঋষি। আর কলিঙ্গ দেশের লোক বিশ্বাস করে যে তাকে স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যাবে, আর সেই কারণেই সবাই মিলে তাকে স্মরণ করছে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। তাহলে কি হচ্ছে? এই রকম পরিস্থিতিতে টানা বর্ষণ হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝড় বাদল, এবং কেউ রবির কিরণ অর্থাৎ কেউ সূর্যের আলোটুকু দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছাড়ি, আমরা কি জানি যে সাপ কোথায় থাকে? সাপ থাকে গর্তে। তাহলে চারিদিকে জলমগ্ন, তাহলে গর্তের ভেতরও তো জল ঢুকে গেছে। সেক্ষেত্রে সাপ কি করেছে? সাপ আর গর্তে থাকতে পারছে না, সে ভেসে জলে বয়ে চলেছে। না জানি গর্তছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে ঝলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এবার এমন জল চারিদিকে বয়ে চলেছে যে জলস্থল খুঁজে পাওয়া যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। কি হচ্ছে? নিরবধি 7 দিন। তাহলে এখানে তোমরা একটু দেখে নিতে পারো, তোমরা পয়েন্ট আউট করে নিতে পারো যে 7 দিন এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে কদিন বৃষ্টি হয়েছে? 7 দিন বৃষ্টি হয়েছে নিরন্তর, কোনো থামাথামি নেই। আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। তাহলে শস্য কি হচ্ছে? জলের পড়ে শস্য নষ্ট হয়ে যাচ্ছে। মেঝেতে পড়ে শিল বিদরিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে অর্থাৎ মেঝেতে, তাহলে মেঝেতে শিল বিদরিয়া চাল অর্থাৎ বিদরিয়া চাল এখানে বলতে বুঝিয়েছে যে শিল পড়ছে আকাশ থেকে, চাল বিদরিয়া, চাল ভেদ করে মেঝেতে এসে শিল পড়ছে। কেমন ভাবে পড়ছে? না ভাদ্র মাসে যেরকম করে তাল পড়ে থাকে, তার মানে তালের আকারে বড় বড় শিল পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চণ্ডীর আদেশ কে পান? বীর হনুমান। তাহলে বীর হনুমানকে চণ্ডী আদেশ দিয়েছেন এবং সেই মতো বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে চুরচুর করে দিচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। তাহলে চারিদিকে ঢেউ কিরকম ভাবে যাচ্ছে? কিরূপ ঢেউ? পর্বতের আকার বিশাল বিশাল ঢেউ চলেছে এবং সেই জন্য ঘরগুলো দলমল করে উঠছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, তাহলে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। কি হচ্ছে? চণ্ডীর আদেশ আর কে পেয়েছে? নদ নদীগণ। তাই নদ নদীগণ একসাথে বয়ে চলেছে, ধেয়ে চলেছে। তাহলে এখানে তাহলে আমরা কোশ্চেন এটা পেতে পারি যে তাহলে চণ্ডী কাকে কাকে আদেশ দিয়েছিলেন কিংবা কে কে চণ্ডীর আদেশ মান্য করেছে। এক আমরা পেয়েছি বীর হনুমান, দ্বিতীয়ত আমরা পেয়েছি নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। তাহলে এখানে শ্রীকবি কঙ্কন অর্থাৎ আমাদের যিনি লিখেছেন তার নাম মুকুন্দ চক্রবর্তীর কথা বলা হচ্ছে। মুকুন্দ চক্রবর্তীর কথা বলা হচ্ছে। তাহলে আমরা আজকে এইভাবে কবিতাটি আমি তোমাদেরকে চেষ্টা করলাম বোঝানোর।
তাহলে আমরা যদি প্রথম থেকে একবার দেখে নিতে চাই বা দেখে নিতে পারি, তাহলে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যে আহ, কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির একটা সুন্দর পরিষ্কার ছবি আমাদের সামনে এঁকেছেন। সেই যুগে দাঁড়িয়েও তিনি এমনভাবে বর্ণনা দিয়েছেন যে আজকের যুগে দাঁড়িয়েও আমরা কিন্তু সেই বর্ণনা উপলব্ধি করতে পারি। কিছুদিন আগে আমাদের চোখের সামনে কিন্তু ঠিক এই রকমই একটি পরিস্থিতি এসেছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সত্যি ঝড় বৃষ্টি কতটা ক্ষয়ক্ষতি করে যেতে পারে। আমরা সবাই দেখেছি সেটা। তো কলিঙ্গ দেশের প্রজাদের অবস্থা কিরূপ হয়েছিল সেটা আমরাও একটুখানি হলেও বুঝতে পেরেছি, হয়তো অনেকখানি বুঝতে পেরেছি। তো আমি চেষ্টা করলাম এরপরে এরপরেও আরও আমি নিয়ে আসার চেষ্টা করব বাংলা বিষয়ক আলোচনা। তো যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর কোথায় বুঝতে বেশি অসুবিধে হলো কিংবা কোন জায়গাটা ভালো লাগলো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।